দর্শক, আজ আপনাদের বঙ্গোপসাগরের এমন কিছু দ্বীপে নিয়ে যাব যেখানে আপনি সচরাচর যাওয়ার সিদ্ধান্ত কখনোই নেননি, অথচ অপার্থিব সৌন্দর্যের দিক থেকে দ্বীপগুলো পৃথিবীতে অনন্য। তবে সবচেয়ে বড় বিষয়, এই দ্বীপগুলোর সাথে জড়িয়ে আছে উপমহাদেশ তথা ভারতবর্ষের সুকরুণ সংগ্রাম ও বিদ্রোহের অব্যক্ত দুঃখগাথার দীর্ঘ ইতিহাস। আপনি হয়তো কালাপানি অথবা সেলুলার জেল বা কারাগারের নাম শুনে থাকবেন, যেই কারাগারের প্রতিটি কক্ষ, লোহার শিক, দেয়াল, শিকল আর ফাঁসির ঝুলন্ত দড়িতে শুনতে পাবেন আর্তনাদ আর চিৎকারের শব্দ। যেখানকার আকাশে বাতাসে এখনও শোনা যায় অসংখ্য বন্দির কান্না এবং উচ্চারিত শেষ কথাগুলো। যে দ্বীপে হাজার হাজার বছর ধরে এখনও বাস করে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন ও রহস্যময় কিছু জনগোষ্ঠী, যেখানে আপনি যদি ভুল করেও চলে যান তাহলে আলিঙ্গন করতে হবে নিশ্চিত মৃত্যুকে। বলছি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কথা। তো প্রিয় দর্শক, আজ আমরা সেই ঐতিহাসিক ও রহস্য ঘেরা রোমাঞ্চকর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘুরতে যাব। তাই আজও প্রতিধ্বনিত হওয়া ভয়ঙ্কর কালাপানির গল্প ও অন্যান্য বিষয় জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। দর্শক, শুরুতেই দ্বীপপুঞ্জটির কিছু বেসিক তথ্য জেনে নেই। বঙ্গোপসাগরে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বিশেষ অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই দুটি দ্বীপপুঞ্জ 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা দ্বারা পৃথক হয়েছে। আন্দামান অক্ষরেখার উত্তরে এবং নিকোবর অক্ষরেখার দক্ষিণে অবস্থিত। ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত আন্দামান ও নিকোবর অঞ্চলের পূর্ব দিকে রয়েছে আন্দামান সাগর এবং পশ্চিমে বঙ্গোপসাগরের অবস্থান। চট্টগ্রামের উপকূলীয় এলাকা থেকে প্রায় 1200 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং চেন্নাই থেকে 1190 কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত। এই দ্বীপপুঞ্জের সমগ্র স্থলভাগের মোট আয়তন 8249 বর্গ কিলোমিটার বা 3185 বর্গ মাইল। দ্বীপপুঞ্জের অধীনে ছোট বড় মিলিয়ে প্রায় 572টি দ্বীপ রয়েছে, যার প্রতিটিতেই রয়েছে অপার্থিব সৌন্দর্য। তার মধ্যে মাত্র 38টি দ্বীপে মানুষ থাকে, আর বাকি দ্বীপগুলো এখনও জনমানবহীন। আন্দামানের প্রধান দ্বীপপুঞ্জগুলো হল ল্যান্ডফল দ্বীপপুঞ্জ, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান, পোর্ট ব্লেয়ার এবং ক্ষুদ্র আন্দামান। দক্ষিণ দিকে অবস্থিত নিকোবরের প্রধান দ্বীপগুলো হল বৃহত্তম নিকোবর, চোয়ারে, তরসা, নানকৌরি, কচল ও ক্ষুদ্র নিকোবর ইত্যাদি। এগুলোর মধ্যে পোর্ট ব্লেয়ার আন্দামান ও নিকোবরের রাজধানী হিসেবে বিবেচিত। দ্বীপপুঞ্জ দুটিতে প্রায় 3,80,000 মানুষ বসবাস করে। আন্দামান ও নিকোবর নাম দুটি মালয় ভাষা থেকে আগত। বর্তমানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাংলার পরে এই অঞ্চলে প্রচলিত অধিক ভাষাসমূহ হল তামিল, হিন্দি ও তেলেগু। এছাড়া নিকোবরি, মালায়ালাম, মন্দারি সহ বেশ কিছু উপজাতীয় ভাষাও এখানে প্রচলিত আছে। এই অঞ্চলের অধিকাংশ লোক হিন্দু ধর্মের অনুসারী। এরপরে রয়েছে মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। ভূতাত্ত্বিকদের গবেষণায় জানা যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্ম 14 কোটি বছর আগে। মিয়ানমার থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত তখন ছিল বিস্তীর্ণ ভূমি। মহাদেশীয় ভাঙনের ফলে সাগরের তলদেশে তৈরি হওয়া শৈলশিলা থেকে এই দুটি দ্বীপপুঞ্জের সৃষ্টি। আন্দামান ও নিকোবরের ছোট ছোট দ্বীপগুলো মূলত সাগরের নিচে নিমজ্জিত শৈলশিলার উন্মুক্ত চূড়া। আসামের নাগা ও লুসাই পর্বতমালা এবং ইয়াঙ্গুনের ইয়োমা পর্বতমালার সম্প্রসারিত অংশে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উৎপত্তি। দ্বীপগুলো মেসোজোয়িক যুগের শেষ ভাগে পিটাসাস যুগে ইন্দো অস্ট্রেলিয়া প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে উত্থিত হয়েছিল। এখানকার মাটি 6টি স্তরে বিভক্ত। সর্বপ্রাচীন মাটি 10 কোটি বছরের পুরনো এবং নবীনতম মাটির বয়সও প্রায় 10,000 বছর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রাগৈতিহাসিক যুগ থেকেই আদিবাসী জনগোষ্ঠীর আবাসভূমি। প্রত্নতাত্ত্বিক গবেষণায় উঠে এসেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সর্বপ্রথম মানুষের বসতি গড়ে ওঠে পাললিক যুগের মাঝামাঝি সময়ে এবং আন্দামানিরাই আন্দামান দ্বীপপুঞ্জের প্রথম অধিবাসী। 1777 সালে ব্রিটিশরা এই অঞ্চলে একটি নৃতাত্ত্বিক সমীক্ষা চালায়। সেই সমীক্ষা থেকে জানা যায় বহিরাগতদের আগমনের আগে এই দুই দ্বীপপুঞ্জে নেগ্রিটো ও মঙ্গোলয়েড জাতিগোষ্ঠী কয়েক শতাব্দী ধরে বসবাস করে আসছিল। পরবর্তীতে উপমহাদেশ সহ বিভিন্ন অঞ্চলের মানুষ এই অঞ্চলে আসতে শুরু করে। নবম শতাব্দীর আরব অভিযাত্রীদের কাছ থেকে সর্বপ্রথম এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অস্তিত্ব সম্বন্ধে জানতে পারা যায়। তারা সুমাত্রা যাত্রা করার সময় দ্বীপপুঞ্জের এই পথ ধরেই পাড়ি দিয়েছিল। বিখ্যাত পর্যটক মার্কো পোলো এই দ্বীপপুঞ্জকে দ্য ল্যান্ড অফ হেড হান্টার্স বলে আখ্যা দিয়েছিলেন। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে মারাঠারা দখলে নেয় এই দ্বীপপুঞ্জ। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে
মারাঠা নৌসেনাপতির ঘাঁটি হিসেবে পরিচিতি পায় আন্দামান। 1869 খ্রিস্টাব্দে ইংরেজরা নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয় এবং 1872 খ্রিস্টাব্দে নিকোবর দ্বীপপুঞ্জকে আন্দামানের সাথে সংযুক্ত করে একটি একক প্রশাসনিক ইউনিট গঠন করে। 1942 সালের 21 মার্চ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানিরা আন্দামান দখল করে নেয়। জাপানি সেনাবাহিনীর আক্রমণের ফলে এই অঞ্চলের বহু নিরপরাধ মানুষ নিহত হয়। পরবর্তীতে জাপানিরা এই দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দেয়। 1943 সালের 30 ডিসেম্বর সুভাষচন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে জিমখানা গ্রাউন্ডে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন, যা ছিল ভারতের মাটিতে প্রথম পতাকা উত্তোলনের ঘটনা। এই ঐতিহাসিক মুহূর্তে তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করেন শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। এরপর 1945 সাল পর্যন্ত এই অঞ্চল ব্রিটিশদের অধিকার মুক্ত ছিল। 1945 সালের 8 অক্টোবর পোর্ট ব্লেয়ারে জাপানি সেনাবাহিনীর দক্ষিণ পূর্ব এশিয়া কমান্ড ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন। তারপর এই দ্বীপপুঞ্জে আবারও ব্রিটিশদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে 1947 সালের 15 আগস্ট ভারত ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জনের পর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একত্রে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে এই দ্বীপগুলো ভারতের কোনো নির্দিষ্ট রাজ্যের অন্তর্ভুক্ত নয়। এগুলো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। সরাসরি কেন্দ্রীয় শাসনের অধীনে থাকলেও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিচার ব্যবস্থা পরিচালিত হয় কলকাতা হাইকোর্টের অধীনে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজনৈতিক ইতিহাসকে 4টি পর্যায়ে ভাগ করা যায়। পর্যায়গুলো হলো ব্রিটিশদের আগমন, ব্রিটিশ রাজত্ব, জাপানি আক্রমণ ও স্বাধীনতা পরবর্তী যুগ। 1789 সালে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড চার্লস কর্নওয়ালিস আন্দামানের একটি দ্বীপে ব্রিটিশ উপনিবেশ স্থাপন করেন। তখন সেই জায়গাটির নাম হয় পোর্ট কর্নওয়ালিস। এরপর একই বছর লেফটেন্যান্ট রেজিনাল্ড ব্লেয়ার এই অঞ্চলে একটি সমীক্ষার কাজ শুরু করেন। তখন তার নামানুসারে পোর্ট কর্নওয়ালিসের নাম পরিবর্তন করে রাখা হয় পোর্ট ব্লেয়ার। সেই পোর্ট ব্লেয়ার এখনও পর্যন্ত এই দ্বীপপুঞ্জের রাজধানী এবং একমাত্র উল্লেখযোগ্য শহর। ভারতের মূল ভূখণ্ড থেকে নৌ ও বিমান পথে পোর্ট ব্লেয়ারে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। কলকাতা, বিশাখাপত্তনম ও চেন্নাই থেকে সমুদ্র পথে পোর্ট ব্লেয়ার যেতে সময় লাগে প্রায় 2 থেকে 4 দিন। তবে বিমানে চড়ে মাত্র 2 ঘন্টায় পোর্ট ব্লেয়ারে যাওয়া যায়। আইএনএস জারোয়া নামে পোর্ট ব্লেয়ারে ভারতীয় নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এছাড়া ভারতীয় বিমান ও ইন্ডিয়ান কোস্ট গার্ডের 2টি পৃথক ঘাঁটিও পোর্ট ব্লেয়ারে অবস্থিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত ভারতের 100টি স্মার্ট সিটির মধ্যে পোর্ট ব্লেয়ার অন্যতম। পোর্ট ব্লেয়ারে বেশ কয়েকটি জাদুঘরও রয়েছে। ব্রিটিশ উপনিবেশিক আমলে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জন্য নির্মিত কারাগারটিও বর্তমানে জাতীয় স্মৃতি স্মারক হিসেবে এখানে সংরক্ষিত রয়েছে। দর্শক, এবার আসা যাক আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সুকরুণ কালাপানি কাহিনী প্রসঙ্গে। একটা সময় এই স্বর্গীয় আন্দামানকেই মানুষ চিনত এক অপার্থিব নরক হিসেবে। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার এখানে একটি কারাগার স্থাপনের পরিকল্পনা করে এবং ভাইপার দ্বীপে একটি কারাগার তৈরি করে। 200 জন বন্দীকে এই কারাগারে এনে রাখা হয়। এই সকল বন্দীদের অধিকাংশই ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর বিদ্রোহী সৈনিক। এরপর 1906 সালে পোর্ট ব্লেয়ারে আরেকটি নতুন জেলখানা তৈরি করা হলে পুরনো কারাগারটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পোর্ট ব্লেয়ারে তৈরি করা নতুন এই কঠোরতম সেলুলার জেলখানাটি বাঙালি জনগোষ্ঠীর কাছে পরিচিত ছিল কালাপানি নামে। একবার এখানে নিক্ষিপ্ত হলে কেউ আর ফিরে আসতো না। কিন্তু কেন? গল্পটা ছিল এরকম। নিষ্ঠুর এই ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা সময় 1872 সাল। সে বছরই বড়লাট লর্ড মেয়ো আন্দামান পরিদর্শনে আসেন। সুযোগ বুঝে বন্দী শের আলী লর্ড মেয়োকে হত্যা করেন। 1872 সালের 8 ফেব্রুয়ারি শের আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। পোর্ট ব্লেয়ারের পাশেই ভাইপার দ্বীপের জেলে কার্য করা হয় সেই ফাঁসির আদেশ। ভাইপার দ্বীপের সেই কারাগারটি আন্দামানের প্রথম কারাগার। অন্যদিকে আন্দামান কারাগারের প্রয়োজনীয়তা বাড়তে থাকে মূলত ভারতবর্ষের প্রথম সংঘবদ্ধ স্বাধীনতা সংগ্রামের পর থেকেই। 19 শতকের শেষের দিকে যখন পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রাম তুঙ্গে, তখন ফাঁসির পাশাপাশি সশস্ত্র বিপ্লবীদের জন্য ব্রিটিশ সরকার আন্দামানে আরও বড় এবং নিশ্ছিদ্র কারাগার বানানোর প্রয়োজন বোধ করে। আর নিষ্ঠুরতম ভাবনার মস্তিষ্ক প্রসূত ফল এই সেলুলার জেল বা কালাপানি। 1896 সালে শুরু হয় কারাগার নির্মাণের কাজ। সুবিশাল এই জেলটির নির্মাণ কাজ শেষ হয় অসংখ্য কয়েদির ঘাম ঝরানো পরিশ্রমে 1906 সালে। তৎকালীন বার্মা থেকে ঘন লাল রঙের ইট এনে তৈরি করা হয়েছিল কারাগার। সেলুলার জেল নাম এসেছে এর সেল বা প্রকোষ্ঠ থেকে। কক্ষগুলো এমনভাবে বানানো হয়েছিল
যাতে কোনো বন্দী অন্য কারো মুখ কোনোভাবেই দেখতে না পারে। ফলে তাদের মধ্যে যোগাযোগের কোনো উপায়ও ছিল না। 7টি শাখায় মোট 696টি প্রকোষ্ঠ বা খুপড়ি ঘর ছিল। মাঝের গম্বুজের মাথায় ছিল অবজারভেশন টাওয়ার। এক একটি ব্লকের সামনে ছিল অন্য ব্লকের কংক্রিটের প্রাচীর। দুটো ব্লকের মাঝে ছিল বেশ কিছুটা খোলা জমি, আর তার সামনেই ছিল ফ্লগিং ট্রায়াঙ্গেল। অবাধ্য কয়েদিদের বেত মারা হতো এখানে। আর অন্য পাশে চালাঘরে ছিল ওয়ার্কশপ আর ঘানি, যেখানে সারাদিন অমানসিক পরিশ্রম করতে হতো কয়েদিদের। উঠোনের এক পাশে ছিল রান্নাঘর, তার অন্য প্রান্তে ছিল ফাঁসির কাষ্ঠ। ঠিক কতজন রাজনৈতিক বন্দীকে আন্দামানে দ্বীপান্তরিত করা হয়েছিল তার কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। তবে কারো কারো ধারণা সংখ্যাটি অন্তত 80,000। তাদের মধ্যে সামান্য সংখ্যক স্বাধীনতা সংগ্রামী ফিরতে পেরেছিলেন নিজের জন্মভূমিতে। বাংলা, পাঞ্জাব, বার্মার পাশাপাশি বিভিন্ন সময়ে করাচি থেকেও কয়েদিদের কালাপানিতে আনা হতো অত্যাচার করার জন্য। 1868 সালের এপ্রিলে একবার 238 জন কারাবন্দী জেল থেকে পালাতে গিয়ে ধরা পড়ে যায়। তাদের মধ্যে 87 জনকে তৎক্ষণাৎ ফাঁসিতে ঝোলানো হয়। বাকিদের অবস্থা হয় আরও ভয়াবহ। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যেই প্রতিবাদ করত তাকে হয় মৃত্যুদণ্ড দেওয়া হতো, অন্যথায় আন্দামানে দ্বীপান্তরিত করা হতো। এ কারণেই ব্রিটিশ শাসনের শেষ অর্ধে সেলুলার জেলে বন্দীদের সবচেয়ে বড় অংশ জুড়েই ছিল স্বাধীনতা সংগ্রামী। অত্যাচার সহ্য করতে না পেরে অধিকাংশ বন্দী হয় মারা গিয়েছিলেন, নয়তো আত্মঘাতী হয়েছিলেন। বিভিন্ন কারণে মৃত সেসব বন্দীদের দেহ ভাসিয়ে দেওয়া হতো সাগরের অথই পানিতে। তাদের কপালে না জুটত দাহ, না জুটত মাটি। উপমহাদেশের প্রতিটি বিপ্লবের সাথে জড়িয়ে আছে বাঙালির নাম। দূর আন্দামানের নির্মম কারাগারের পাথরের দেওয়ালেও গেঁথে আছে বাঙালির আত্মত্যাগের বীরত্বগাথা। কালাপানির সেলুলার জেলের দোতলায় 13টি ফলকে খোদিত আছে 336 বিপ্লবীর নাম, যাদের মধ্যে অধিকাংশই ছিলেন বাঙালি। দর্শক, এবার একটা রোমাঞ্চকর তথ্য দেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লোকসংস্কৃতি একেবারেই আলাদা। এখানে দুটি স্বতন্ত্র স্থানীয় সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেখা যায়। এর মধ্যে একটি হলো আন্দামানের নেগ্রিটো অধিবাসী এবং অন্যটি হলো মঙ্গোলীয়, নিকোবরি ও শম্পেন। আন্দামানের একটি উপজাতির নাম ওঙ্গি। এই উপজাতি মানুষেরা আদিম পদ্ধতিতে খাদ্য সংগ্রহ, শিকার, মধু সংগ্রহ ও মাছ ধরার মাধ্যমে জীবন ধারণ করে থাকে। নিকোবরে একমাত্র আদিবাসী সম্প্রদায় হলো শম্পেন, যাদের সাথে বাইরের দুনিয়ার কোনো যোগাযোগ নেই। নিকোবরের সবচেয়ে বৃহত্তম জাতি সমষ্টির নাম নিকোবরি বর্নি। এরা মালয়, শক এবং শান সম্প্রদায়ের মিশ্রণ। এরা অর্থ সংগ্রহে বিশ্বাসী নয়। তারা বিনিময় প্রথা পছন্দ করে। মৃত আত্মার সাথে কথোপকথন নিকোবরের এই বাসিন্দাদের এক বিস্ময়কর রীতি। তবে সবচেয়ে রহস্যময় জনগোষ্ঠী হল সেন্টিনেলিজ উপজাতি। তারা উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাস করে। তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং জীবনযাপনের ধরন বহির্বিশ্ব থেকে এতটাই আলাদা যে এ যেন এক আদিম জনপদের গল্প, যাদের জীবন আজও আধুনিক সভ্যতার আলো ছুঁতে পারেনি। এই দ্বীপসহ অন্যান্য কিছু দ্বীপ আছে যেগুলোতে প্রবেশ আইনত নিষিদ্ধ। ধারণা করা হয় সেন্টিনেলিজরা প্রায় 60,000 বছর ধরে উত্তর সেন্টিনেল দ্বীপে বিচ্ছিন্নভাবে বসবাস করে আসছে। তাদের জীবনধারা এমন যে কেউ তাদের দ্বীপে প্রবেশের চেষ্টা করলে তারা শিকারীর মতো হিংস্র হয়ে ওঠে। 2006 সালে 2 জন জেলে ভুলবশত তাদের দ্বীপে প্রবেশ করার ফলে প্রাণ হারাতে হয়েছিল। এমনকি 2018 সালে একজন আমেরিকান মিশনারি জন চাউই তাদের দ্বীপে প্রবেশের চেষ্টা করলে তাকেও হত্যা করা হয়। এছাড়া আছে জারোয়া জনজাতি। এই সম্প্রদায় আবার সাম্প্রতিক বছরগুলোতে বাইরের জগতের সঙ্গে কিছুটা যোগাযোগ স্থাপন করেছে। তবুও তাদের জীবনধারার প্রাচীনত্ব এবং শিকারের ঐতিহ্য রয়েই গেছে। জারোয়ারা প্রধানত শিকার, মৎস্য আহরণ এবং গাছের ফলমূলের উপর নির্ভরশীল। স্বনামধন্য লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের বিখ্যাত অ্যাডভেঞ্চার উপন্যাস সবুজ দ্বীপের রাজাতে জারোয়াদের উল্লেখ পাওয়া যায়। এখানকার মানুষের জীবনধারার মূল ভিত্তি মৎস্য শিকার এবং কৃষি। বঙ্গোপসাগরের উর্বর জলসীমা এখানকার মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের প্রধান উৎস। আন্দামানের অরণ্যকে আন্দামানের সোনার খনি বলা হয়। বিভিন্ন প্রকার গাছের কাঠ পাওয়া যায় এই অরণ্যগুলোতে। আন্দামানের প্রধান অর্থকরী ফসল হলো ধান। অন্যদিকে নিকোবরের প্রধান অর্থকরী ফসল নারিকেল ও সুপারি। এছাড়াও এই দ্বীপপুঞ্জে বসবাসকারীরা ডাল, তেলবীজ ও শাকসবজি সহ মরিচ, লবঙ্গ, জয়ফুল ও দারুচিনির চাষও করে। খাবারের মধ্যে সি ফুড বা সামুদ্রিক খাদ্য এখানকার মানুষের প্রধান পছন্দ। নারিকেল এখানকার রান্নার একটি অপরিহার্য উপাদান। মাছের কারি থেকে শুরু করে ডেজার্ট পর্যন্ত প্রায় প্রতিটি খাবারে নারিকেলের ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অপার্থিব সৌন্দর্যকে পুঁজি করে এই অঞ্চলে রয়েছে সমৃদ্ধ পর্যটন ব্যবস্থা। হ্যাভলক দ্বীপ, নীল দ্বীপ এবং 12 টাঙের চুনাপাথরের গুহাগুলো বিখ্যাত।
এখানকার প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক জীববৈচিত্র্য পর্যটকদের মুগ্ধ করে। এই দ্বীপপুঞ্জ বন্য প্রাণী এবং উদ্ভিদ জগতের জন্য পরিচিত। এখানকার প্রধান বন্য প্রাণীদের মধ্যে রয়েছে লবণাক্ত জলের কুমির, আন্দামান শিয়াল এবং অসংখ্য প্রজাতির পাখি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এই মনোমুগ্ধকর জগৎ কেবলমাত্র ভ্রমণকারীদের জন্য নয়, বরং ভারতের ইতিহাস এবং সংস্কৃতির এক অপরিহার্য অংশ। এখানকার সৌন্দর্য তুলে ধরতে ভারতের 20 রুপির নোটেও আন্দামানের ছবি ছাপা হয়েছে। এবার কিছু মজার তথ্য দিই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে থাকা সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জ বেশ কয়েকটি বিরল অতিকায় প্রাণীর জন্য বিখ্যাত। এখানে পৃথিবীর সবচেয়ে বড় সন্ধিপদী প্রাণী ডাকাত কাঁকড়া দেখতে পাওয়া যায়। আন্দামান ও নিকোবর দ্বীপগুলোতে পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক কচ্ছপ ডিম পাড়ে। এছাড়া এই অঞ্চলে থাকা বিরল প্রজাতির একটি অতিকায় প্রাণী হল ডুগং। এই প্রাণীটিকে স্থানীয় লোকজন সমুদ্রের গাভী নামে ডাকে। আরেকটি বিষয়, দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি আন্দামান সাগরের ব্যারন দ্বীপে অবস্থিত। রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে 135 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটিতে সর্বপ্রথম অগ্নুৎপাত রেকর্ড করা হয় 1787 সালে এবং এখানে সর্বশেষ অগ্নুৎপাত ঘটে 2017 সালে। এছাড়া 2004 সালে সুনামির আঘাতে অনেক মানুষ প্রাণ হারান। ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে চারিদিক। সমুদ্রের ঢেউ সমস্ত গ্রাম এবং জনপদ ধ্বংস করে দেয়। তবে এখানকার মানুষ এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দীর্ঘ ইতিহাস? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।